আজকে আমরা শুরু করব প্যাসেজ অফ ড্রাগস অ্যাক্রস সেল মেমব্রেন, যেটা আমাদের বায়োফার্মাসির যে চ্যাপ্টারটি আছে, অ্যাবজর্পশন অফ ড্রাগস ইন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অ্যান্ড বায়োলজিক্যাল কনসিডারেশন। যে আমরা যখন অ্যাবজর্পশন চিন্তা করি, যে অ্যাবজর্পশন অফ ড্রাগস ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এবং সেখানে কিছু কনসিডারেশন আছে। আমাদের প্রথম কনসিডারেশনটা হচ্ছে বায়োলজিক্যাল কনসিডারেশন, দু নম্বর হচ্ছে ফিজিকো কেমিক্যাল কনসিডারেশনস, অ্যান্ড 3 নম্বর হচ্ছে ডোজেস ফর্ম কনসিডারেশনস। যে একটি ড্রাগ কতটুকু অ্যাবজর্ব হবে সেটা তার কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কোন পার্ট থেকে সে অ্যাবজর্ব হবে সেখানে কিছু ফ্যাক্টর আছে। ফিজিকো কেমিক্যাল ফ্যাক্টর, যেমন ড্রাগটা কি উইক অ্যাসিড নাকি উইক বেস, পিএইচের সাথে তার সম্পর্ক কী, তার ক্রিস্টাল ফর্ম আছে কিনা। ডোজেস ফর্ম ক্ষেত্রে যে এটি সিরাপ, সাসপেনশন, ট্যাবলেট, ক্যাপসুল কোন ফর্মে থাকলে অ্যাবজর্পশনটা ভালো হয়। তো সেই বায়োলজিক্যাল কনসিডারেশনের যে অংশটুকু সেটি আমরা আলোচনা করব প্যাসেজ অফ ড্রাগস অ্যাক্রস সেল মেমব্রেন। এখন ড্রাগ অথবা যে কোনো মলিকিউল কীভাবে অ্যাবজর্ব হয় সেটা কিছু মেকানিজম আছে। যেমন যেই মেকানিজমটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হচ্ছে প্যাসিভ ডিফিউশন। আচ্ছা, তো প্যাসিভ ডিফিউশন, আরও মেকানিজম আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এগুলো হবে কোন দিক দিয়ে? সেল মেমব্রেন ক্রস করে, প্লাজমা মেমব্রেন ক্রস করে। তাহলে আমাদেরকে এই প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন সম্বন্ধে কিছু জানতে হবে। বেসিক কীভাবে কী দিয়ে তৈরি সেটি কি, যে এটা আমরা দিয়েছি যে আউটসাইড, যেটি সেলের বাইরে, এবং এটা ভিতরে ইনসাইড সাইটোপ্লাজম। এখানে কি কি আছে? যেমন এখানে দেখা যাচ্ছে লিপিড বাইলেয়ার, এই অংশটুকু, একটা লেয়ার, দুইটা লেয়ার, লিপিড বাইলেয়ার। আমরা বলি কি এটাকে ফসফোলিপিড বাইলেয়ার। কারণ কি? কারণ এখানে ফসফোলিপিড হেড যুক্ত আছে, ফসফোলিপিড হেড, এবং এটার বিভিন্ন কেমিক্যাল নেচার আছে। যেমন ফসফোলিপিডের মধ্যে কি কি আছে? যেমন আমরা এখানে যেটা দেখি, ফসফেটিডাইল আইনোসিটল একটা ফসফোলিপিড, ফসফেটিডাইল সেরাইন, ফসফেটিডাইল ইথানলামিন, ফসফেটিডাইল কোলিন। তার মানে কি ফসফোলিপিডের সাথে আর একটা গ্রুপ যুক্ত আছে। এই জন্য আমরা এটাকে বলতেছি কি লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। তার মানে কি লিপিড অংশ একটা, আর একটা ফসফেট অংশ। তো ফসফেট আমরা জানি নেগেটিভ চার্জ। তার মানে কি এখানে যেই সেল মেমব্রেনটা আছে তার ভিতরের অংশটুকু হচ্ছে হাইড্রোফোবিক, অথবা আমরা যদি বলি লিপোফিলিক। আর বাইরে যে হেডগুলো আছে এই হেডগুলো হচ্ছে কি আমাদের হাইড্রোফিলিক। ওকে, আরও কি আছে? যে আমাদের এই যে গ্রুপগুলো আছে, ফসফেট গ্রুপ, সেখানে আরও গ্লাইকোলিপিড যুক্ত থাকতে পারে, গ্লাইকোপ্রোটিন যুক্ত থাকতে পারে। আরও কি আছে? আরও আছে প্রোটিন। সেখানে আমরা এখানে দেখাইছি প্রোটিনগুলো ডান পাশের ছবিতে। যেমন কিছু প্রোটিন আছে যেটা শুধুমাত্র বাইরের অংশেই থাকে, কিছু প্রোটিন আছে যেটা সাইটোপ্লাজমে থাকে, সাইটোপ্লাজমে আছে শুধুমাত্র। কিছু প্রোটিন আছে এটাকে আমরা বলি ট্রান্সমেমব্রেন প্রোটিন, মানে সে এই ফসফোলিপিড বাইলেয়ারটা ক্রস করে তার বাইরেও কিছু অংশ আছে, তার ভিতরেও কিছু অংশ আছে। তার মানে কিছু প্রোটিন হইতেছে ইন্টারনাল প্রোটিন, যেটা শুধুমাত্র আমাদের ভিতরের দিকে সাইটোপ্লাজমে আছে। কিছু আছে এক্সট্রা সেলুলার প্রোটিন, যেটা শুধুমাত্র বাইরে আছে এবং কোনো একটি গ্রুপের মাধ্যমে
এই ট্রান্স মেমব্রেন প্রোটিনের সাথে যুক্ত আছে। আর ট্রান্স মেমব্রেনটা কি, যেটি লিপিড বায়োলেয়ারের মধ্যবর্তী অবস্থানে আছে, তার কিছু অংশ ভিতরে কিছু অংশ বাইরে। এবং এই প্রোটিনগুলোর সাথে কিছু গ্রুপ লিঙ্ক যুক্ত থাকতে পারে, যেমন আমরা যেখানে দেখাইছি ফসফেটিডাইল আইনোসিটোল, যেমন এখানে দিছে ফসফেটিডাইল আইনোসিটোল লিঙ্ক প্রোটিন, সাথে কি আছে, গ্লাইকোসাইড গ্রুপ যুক্ত আছে। তার মানে ফসফেটিডাইল আইনোসিটোল, তার মানে দিস ইজ অ্যান এক্সটার্নাল প্রোটিন, এটা এক্সট্রা সেলুলার প্রোটিন। এই প্রোটিনটা আমাদের এই ফসফোলিপিড বায়োলেয়ারের সাথে যুক্ত আছে কি দিয়ে, গ্লাইকোসাইল ফসফেটিডাইল আইনোসিটোল লিঙ্ক প্রোটিন যেটা যুক্ত আছে। তার মানে আমরা যদি বলি যে আমাদের যে প্লাজমা মেমব্রেন আছে কী দিয়ে তৈরি, তাহলে আমরা আবার বলি একটু যে আমাদের একটা লিপিড বাইলেয়ার, এবং কি লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। এখানে যেটা লিপিড বাইলেয়ার আছে সেটা অবশ্যই লিপোফিলিক, যে ফসফেট গ্রুপগুলো আছে সেটা হাইড্রোফিলিক, এবং ফসফেট গ্রুপগুলোর সাথে আরও কিছু গ্রুপ যুক্ত আছে, যেমন কোলিন, ইথানোলামিন, সেরাইন, আইনোসিটোল। এখানে কোলেস্ট্রল এখানে বলে দেওয়া হয়েছে যে কিছু কিছু গ্রুপ আছে যেটা ফসফেটের সাথে আউটসাইডেও থাকে, ইনসাইডেও থাকে, যেমন ফসফেটিডাল সেরাইন, এটা বেশিরভাগই দেখা যায় ইনসাইডে তার কনসেন্ট্রেশনটা বেশি থাকে। অন্যদিকে ফসফেটিডাল আইনোসিটোল, এটা ইনসাইডেও থাকে, এটা আউটসাইডেও থাকে। তার সাথে সাথে আছে কি, তার সাথে সাথে আছে গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, এগুলো যুক্ত থাকতে পারে। ওকে, এখন আমরা তাহলে যাই যে এই যে ফসফোলিপিড মেমব্রেনটা আমরা দেখলাম, বাইলেয়ার মেমব্রেন দেখলাম, এটা কিভাবে ক্রস করে। তো এখানে আমরা দেখলাম যে এটার মূল অংশটা লিপোফিলিক। লিপোফিলিক মানে কি, যেগুলা লিপিড সলুবল, তার মানে কি, যদি কোনো ড্রাগ লিপিড সলুবল হয় তাহলে সে এটাকে পাস করতে পারবে। যদি ওয়াটার সলুবল হয়, হাইড্রোফিলিক হয়, তাহলে সে পাস করতে পারবে না, তাই তো। আচ্ছা, এখন আমরা দেখি যে কি বলছে নন পোলার, এবং এখানে এই ডান পাশে আমরা দিচ্ছি পোলার। আচ্ছা, এখন আমরা যদি বলি যে সবাই কি পাস করতে পারবে, বা কে পাস করতে পারবে, কতটুকু সাইজ পাস করতে পারবে। যদি ছোট সাইজ হয় সে কি পাস করতে পারবে, বড় সাইজ হলে কি অবস্থা হবে। কারণ এটা কি, আমরা এর আগে যেটা দেখলাম যে এটার সাইজ খুবই ভিতরে যে গ্যাপ আছে, যদি আমরা মনে করি যে গ্যাপ দিয়ে চলে যাবে, তাহলে কতটুকু গ্যাপ দিয়ে যেতে পারবে, কারা ফ্রিলি মুভ করতে পারে, কারা মুভ করতে পারে না। তাহলে এটা এখন এই যে একটা সেল মেমব্রেন আছে, এই মেমব্রেন দিয়ে পোলার নন পোলার কারা যেতে পারবে। প্রথমটা কি বলছে যে আমরা প্যাসিভ ডিফিউশন। প্যাসিভ ডিফিউশন বলতে কি বোঝায়, যে আমরা যদি চিন্তা করি যে এটা সেল মেমব্রেন, এইখানে আমাদের যে ড্রাগটা আছে, ড্রাগের কনসেন্ট্রেশন এখানে হাই, এটা যদি আমাদের সাইটোপ্লাজম হয় তাহলে এখানে লো বা নীল, এখানে এখনও কোনো ড্রাগ ঢুকে নেই, তার মানে কি ড্রাগের কনসেন্ট্রেশন নাই। তাহলে প্যাসিভ ডিফিউশনটা কি, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কোনো একটা মলিকিউলের মুভমেন্টটাকে আমরা বলি প্যাসিভ ডিফিউশন। এবং এই ক্ষেত্রে কোনো এনার্জির প্রয়োজন নেই, বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই করার দরকার নেই। আচ্ছা, এখন কারা এইভাবে ঢুকতে পারে, কারা, নন পোলার, স্মল নন পোলার মলিকিউল সাচ এস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, স্মল নন পোলার মলিকিউল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ছোট ছোট, খুবই ছোট, readily dissolves in lipid bilayer and rapidly diffuses across them। তার মানে খুব ছোট ছোট যেসব নন পোলার মলিকুল আছে তারা ঢুকতে পারে, তারা রেডিলি যেতে পারে। আরও কি, হাইড্রোফোবিক, যেটা আমরা বলছি যে সে যেহেতু লিপিড সলুবল, কিছু হাইড্রোফোবিক মলিকিউল, বড় মলিকিউল, তারাও যেতে পারে, যেমন স্টেরয়েড বেসড মলিকিউল, এস্ট্রাডিওল, ভিটামিন ডি, তারা সাইজ বড়, কিন্তু তারা যেহেতু হাইড্রোফোবিক, কিছু কিছু হাইড্রোফোবিক মলিকুল এই প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে যেতে পারে। পোলার মলিকিউল যেগুলো একদম ছোট ছোট, যেটা এই ছোট মলিকুল লেস দেন 75 ডাল্টন ইন ম্যাস সাচ এস ওয়াটার, ইথানল, ইউরিয়া, এরাও যেতে পারে, কিন্তু তাদের সাইজ হতে হবে কত, 75, মানে 75 মলিকিউলের 75 মানে কি, খুবই ছোট, খুবই ছোট ছোট মলিকিউল যেতে পারে। তারা যদি পোলারও হয়, তাদের যদি চার্জযুক্ত হয় তাহলে তারাও যেতে পারবে।
কিন্তু যদি দেখা যায় যে 75-এর থেকে বেশি, 75 ডাল্টন বা 75 মলিকুল ওয়েট 75-এর থেকে যদি বেশি হয়, তাহলে দেখা যায় যে পোলার মলিকুলগুলো আর যেতে পারে না। এখানে বলে দিছে যে লিপিড বাইলেয়ার ইজ অ্যান ইফেক্টিভ ব্যারিয়ার টু দ্য প্যাসেজ অফ লার্জার পোলার মলিকুলস ইভেন দোজ অনলি স্লাইটলি গ্রেটার দেন 75 ডাল্টন। 75 ডাল্টনের থেকে সামান্য একটু বেশি হলেও দেখা যায় যে সেই মলিকিউলটা আর এই লেয়ার প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে ক্রস করতে পারে না, তার জন্য অন্য মেকানিজম দরকার হয়। লিপিড বাইলেয়ার্স আর ইম্পার্টিনেন্ট টু আয়নস। আয়ন যদি আয়ন হয়, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন যদি হয় এরকম, তাহলে সেটা যত ছোটই হোক না কেন সেটা ওদিক দিয়ে ঢুকতে পারবে না। যত ছোটই হোক না কেন সেটাই বলা হইতেছে যে লিপিড বাইলেয়ার্স আর পারমিয়েন্ট টু আয়নস নো ম্যাটার হাউ স্মল দে আর। তারা যতই ছোট হোক না কেন তারা সেদিক দিয়ে প্রকাশ করতে পারবে। ওয়াটার যদি কনফিউশন হতে পারে যে স্যার ওয়াটার এটা তো তার কি আয়নাইজ না, ওয়াটার তো আমরা জানি যে ওয়াটারের মধ্যে কিছু পোলারিটি আছে, কিন্তু সেটা আয়নাইজ অবস্থায় থাকে না এবং তার মলিকুলার ওয়েট মাত্র কত, 18। সুতরাং সেটা সে প্রবেশ করতে পারে। ঠিক আছে, আমরা যদি মানে অন্যরকম যেমন ইউরিয়ার মলিকুলার ওয়েট কত, আমরা যদি বলি ইউরিয়ার মলিকুলার ওয়েট কত হবে, আমি যদি বলি যে NH2CO, দেখিনি এটা কত হয় আমাদের, তাহলে 2টা নাইট্রোজেন আছে তাহলে 28, একটা কার্বন আছে হচ্ছে 12, একটা অক্সিজেন আছে 16, আর 4টা নাইট্রোজেন 4টা, তাহলে কত, এখানে 40, এখানে 20, 60। তার মানে কি দিস ইজ লেস দ্যান 75, সে কিন্তু যেতে পারতেছে। তাহলে তার মানে কি আপাতত পোলার মলিকুল কিন্তু এগুলো আয়নাইজ অবস্থায় নাই, তারা যদি 75 ডাল্টনের কম হয় তাহলে তারা যেতে পারবে। কিন্তু যদি আয়োনাইজড হয়ে যায়, ফুললি আয়োনাইজড, তাহলে কিন্তু তারা যত ছোটই হোক না কেন তারা এই লিপিড বাইলেয়ার ক্রস করতে পারবে না। এখন আমরা বললাম যে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে এনার্জি লাগে না, বাইরে থেকে ভিতরে যেতে পারে, আবার ভিতরের থেকেও কিন্তু বাইরে যেতে পারে। এখন বাইরে কি, বাইরে হইতেছে এক পাশে হইতেছে যে আমরা যে এটা যদি আমরা মেমব্রেন চিন্তা করি, তাহলে মেমব্রেনের এক সাইডে হাই কনসেন্ট্রেশন, এক সাইডে লো কনসেন্ট্রেশন। এখন প্রাথমিক অবস্থায় কি হবে, হাইয়ের থেকে লোয়ের দিকে অনেক মলিকিউল যাবে, তার মানে এইখানে এক সময় কিন্তু কনসেন্ট্রেশনটা বিল্ড আপ করবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন কি হবে, তখন কিছু মলিকিউল আবার ওই এখান থেকেও বাইরের দিকে চলে আসবে, কিন্তু এই অংশটা বেশি থাকবে। এটাই বলছে যে ফরওয়ার্ড মুভিং মলিকিউল গ্রেটার দেন ব্যাকওয়ার্ড মুভিং মলিকিউল, উল্টাটাও হতে পারে, ফরওয়ার্ড মুভিং মলিকিউলস গ্রেটার দেন লেস দেন ব্যাকওয়ার্ড মুভিং মলিকিউলস। তার মানে কনসেন্ট্রেশনটা কোন দিকে বিল্ড আপ হবে এটা ডিপেন্ড করতেছে কি, যে কোন দিকে বেশি যাচ্ছে। যদি দেখি যে এদিক থেকে 8টা যাচ্ছে আর ফিরে আসতেছে 2টা, তার মানে কি নেট তাহলে কয়টা গেল, 6টা গেল। তাহলে আমরা বলবো কি যে রেট অফ ট্রান্সফার ইজ কল্ড ফ্লাস্ক। রেট অফ ট্রান্সফার ইজ কল্ড ফ্লাস্ক। তার মানে নেট কয়টা যায়, আমরা যদি একদিকে বলি যে 8টা করে যাচ্ছে তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের সঠিক হলো না। আমাদেরকে বলতে হবে যে সাইড এ, যদি আমরা বলি সাইড এ সাইড বি, যে সাইড এ থেকে সাইড বি এর দিকে যাচ্ছে 8টা, আবার সাইড বি এর থেকেও সাইড এ থেকে আবার 2টো ফিরে আসতেছে, তার মানে নেট 6টা করে এর থেকে বি এর দিকে যাচ্ছে এবং ইজ রিপ্রেজেন্টেড বাই এ ভেক্টর, মানে এটাকে দিক বলে দিতে হবে যে কোন সাইড থেকে কোন সাইডের দিকে যাচ্ছে। তাহলে এখানে কিটা কি, এখানে একটা মেমব্রেন থাকতে হবে। তাহলে এই যে মুভমেন্টটা, রেট অফ ট্রান্সফার আর রেট অফ মুভমেন্ট, কতগুলো মলিকিউল গেল, এইটার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটাকে বলা হয়, সেই ফর্মুলাটা ফিক্স ল, সেটা হচ্ছে ফিক্স ল দিয়ে বর্ণনা করা হয়। সেটা কি রেট অফ ডিফিউশন, যে আমরা বললাম যে রেট অফ প্যাসিভ ডিফিউশন, তার মানে কতটুকু ড্রাগ একক সময়ে যাচ্ছে, dQ/dt, একক সময় কতটুকু ড্রাগ যেতেছে, সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে, একটা দিছে H, তার মানে ড্রাগের যে মেমব্রেনটা ক্রস করতেছে সেই মেমব্রেনের থিকনেস কতটুকু, মেমব্রেনের থিকনেস কতটুকু H।
সারফেস এরিয়া অফ মেমব্রেন, আমরা কতটুকু মেমব্রেন অফার করলাম তাকে, আমরা কতটুকু মানে কতটুকু জায়গা দিয়ে তাকে জায়গায় যেতে দিলাম যে তুমি এই জায়গাতে যাও, সেই জায়গাটা কতটুকু সেটাকে আমরা বলতেছি এ ডিফিউশন কোএফিসিয়েন্ট, এবং দুটো কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট এবং আরেকটা হচ্ছে লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট। লিপিড ওয়াটার আমাকে সংক্ষেপে আমরা এটাকে বলি পার্টিশন কোএফিসিয়েন্ট। এই ডিফিউশন কোএফিসিয়েন্ট এবং পার্টিশন কোএফিসিয়েন্ট আমরা ফিজিকোকেমিক্যাল কনসিডারেশনে গিয়ে ডিটেলস পড়ব। এখানে আমরা দেখব, যেহেতু আমরা মেমব্রেন নিয়ে আলোচনা করতেছি, যে মেমব্রেনের থিকনেস এবং মেমব্রেনের সারফেস এরিয়ার কী ভূমিকা আছে। তো ফর্মুলা দেখে বোঝা যাচ্ছে যে থিকনেস যত বেশি হবে রেটটা তত কম হবে, অন্যদিকে সারফেস এরিয়া যত বেশি হবে রেট তত বেশি হবে। তার মানে কি, আমরা যদি এরকম চিন্তা করি যে এটা একটা মেমব্রেন, ড্রাগ এখান থেকে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, সে এখানে পৌঁছাবে, তাই তো? তার মানে কি, যে থিকনেস বেশি হয়, যদি এটা অনেক থিক হয় এই জায়গাটুকু, অনেক, তাহলে কি হবে, তার অনেক বেশি সময় লাগবে ট্রাভেল করতে। যত বেশি থিক হবে, এটা যদি এরকম না হয়ে যদি এটা এতটুকু হতো, যে যদি এটা এরকম হতো মেমব্রেনটা, তাহলে কি তার সময় লাগতো, তার এই অংশটুকু ট্রাভেল করতে সময় কম লাগতো। আচ্ছা, তার মানে থিকনেস, রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু থিকনেস। অন্যদিকে সারফেস এরিয়াটা কি, যে আমরা কতটুকু অফার করছি, এতটুকু সারফেস অফার করছি তাকে। এখন এতটুকু সারফেস অফার না করে যদি আমরা তাকে এতটুকু সারফেস এরিয়া অফার করতাম, তাহলে কি হতো, সে আরেকটু জায়গা পেত, আরও বেশি পরিমাণ ড্রাগ মলিকিউল জায়গা পেত যাওয়ার জন্য। তার মানে কি, সারফেস এরিয়া আমি যত বাড়াবো আমার ডিফিউশনের রেটটা তত বাড়বে। তাহলে এখানে ফ্যাক্টর আমরা কি দেখলাম, দুটো ফ্যাক্টর। বায়োলজিক্যাল কনসিডারেশন দুটো ফ্যাক্টর আলোচনা করতে হবে, একটা হইতেছে এরিয়া আর আরেকটা হইতেছে থিকনেস। অন্যদিকে কেমিক্যাল কনসিডারেশনের সময় আমরা আলোচনা করব ডিফিউশন কোএফিসিয়েন্ট এবং লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট কে। এটা হচ্ছে আমাদের কোন কনসিডারেশনের ক্ষেত্রে, ফিজিকো কেমিক্যাল কনসিডারেশনের ক্ষেত্রে হইতেছে আমাদের এই দুটো, আর এই দুটো হইতেছে আমাদের বায়োলজিক্যাল কনসিডারেশনের ক্ষেত্রে বিবেচ্য। এখানে আমরা সেটি দিচ্ছি যে সারফেস এরিয়া এ ইনফ্লুয়েন্সেস রেট অফ অ্যাবজর্পশন। সে দেখলাম সারফেস এরিয়া যত বেশি হবে অ্যাবজর্পশন তত বেশি হবে। ড্রাগস মে বি অ্যাবজর্ব ফ্রম মোস্ট এরিয়াস অফ দ্য গ্যাস্ট্রিক ট্র্যাক্ট। আমরা তো ওরালি যখন একটা ড্রাগ নিচ্ছি তখন গ্যাস্ট্রিক ট্র্যাক্টের যে কোনো জায়গা থেকে সে অ্যাবজর্ব হতে পারে। আরও অনেক ফ্যাক্টর আছে, আমরা কনসিডার করতেছি যে কোথায় দিয়ে সে অ্যাবজর্ব হবে। আমরা যদি প্রথমে চিন্তা করি যে স্টমাক, তারপরে আমাদের স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন। এখন আমরা যদি বলি যে তাহলে স্যার যে সারফেস এরিয়ার কনসিডারেশন করলে কোন দিকে সবচেয়ে বেশি অ্যাবজর্ব হবে, তাহলে আমাকে আগে দেখতে হবে যে স্টমাকের সারফেস এরিয়া বেশি, নাকি স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বেশি, নাকি লার্জ ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বেশি, কোথায় বেশি। আচ্ছা, এটা কি দিছে, the duodenal area of the small intestine shows most rapid drug absorption due to the such anatomic feature as villi and microvilli which provide large surface area. তার মানে স্মল ইন্টেস্টাইনের ডিউডেনামে দেখা যায় যে সবচেয়ে বেশি পরিমাণ ড্রাগ অ্যাবজর্ব হয় এবং খুব দ্রুত হয়। কারণটা কি, কারণ এটা খুব অনেক বেশি সারফেস এরিয়া অফার করে, অল্প জায়গার মধ্যে সারফেস এরিয়া সে অনেক বেশি অফার করে। কি কারণে অফার করতে পারে সে, কারণ সেখানে ভিলাই এবং মাইক্রোভিলাই দেখা যায়। আচ্ছা, এই একই দিস ভিলাই আর লেস অ্যাবান্ডেন্ট ইন আদার এরিয়াস অফ দ্য গ্যাস্ট্রিক ট্র্যাক্ট। এই ভিলাই এবং মাইক্রোভিলাইগুলো
অন্য এরিয়াতে দেখা যেতে পারে, তবে সেটা অনেক কম। তার মানে কি, আমরা একটু দেখি, এখানে একটা দিয়েছি যে একটা সিলিন্ডার চিন্তা করা হয়েছে, একটা প্লেন সিলিন্ডার যদি আমরা চিন্তা করি, যে এই এরিয়া অফ দ্য সিম্পল সিলিন্ডার, এই অংশটুকু যদি আমরা ইনক্রিজ ইন সারফেস এরিয়া কতটুকু, আমরা দেখলাম কি 3,300 সেন্টিমিটার স্কোয়ার সে অফার করে। এটা হচ্ছে একদম প্লেন, যে এখানে বলছে যে সিম্পল প্লেন একটা সারফেস সিলিন্ডার। কিন্তু এখানে তার এই যে ভিতরে যে সারফেসটা আছে, এটা যদি ফোল্ডিং হয়, ভিতরে যদি ফোল্ডিং দেখা যায়, অনেক বেশি ভাঁজ দেখা যায়, ভাঁজ দেখা গেলে যেটা বলতেছে কি ভিলাই, যেটা আমাদের স্মল ডিউডিনামে দেখা যায়, এই একই অংশটুকু তখন তার সারফেস এরিয়া বেড়ে যায় প্রায় 30 গুণ। 3,300 থেকে সারফেস এরিয়াটা দাঁড়ায় কতটুকু, 1,00,000 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, কীরকম, যে যদি আমরা একটা কাপড় চিন্তা করি, যে এক খণ্ড কাপড়, এতটুকু এক খণ্ড কাপড় এই জায়গা থেকে এই পর্যন্ত। এখন এই কাপড়টুকুকে আমরা ভাঁজ করলাম, ভাঁজ করে দেখা যাবে কি, যে এই অংশটুকু এতটুকু চলে আসলো। এটাকে যদি আমরা স্ট্রেচ করি, টানি, তাহলে টানলে দেখা যাবে যে এটা এই পর্যন্তই চলে আসছে। কিন্তু এটাকে ভাঁজ করার ফলে কী হইতেছে, খুব অল্প জায়গার মধ্যেই কিন্তু সে অনেকটুকু হয়ে গেল। আবার আরও বেশি পরিমাণ আমরা যদি এখানে আনি, তাহলে দেখা যাবে অনেক বেশি আমরা অল্প একটু জায়গার মধ্যে নিয়ে আসতে পারবো। তার মানে এটাকে আমরা বলতেছি যে অল্প জায়গাটাকে কী করতেছে, এটাকে ফোল্ডিং করতেছে। ফোল্ডিং করে এখানে সারফেস এরিয়াটা কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক বেশি সারফেস এরিয়া সে দিতে পারে আমাদেরকে। যে এইখানে আমরা সারফেস এরিয়া পাইতাম এতটুকু, কিন্তু এইখানে কতটুকু পাইলাম, দেখো এখানে কতটুকু সারফেস এরিয়া আমরা পাচ্ছি। তো এটাকে বলতেছে কি ভিলাই, এবং এর মধ্যে এই ভিলাই ফর্মেশনের ফলে দেখা যাচ্ছে সারফেস এরিয়া 30 গুণ বেড়ে যাচ্ছে। এখন যদি এরকম হয় যে এই যে প্রজেকশনগুলো আঙ্গুলের মতো, যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এইটার মধ্যে উপরে যদি আরও কিছু প্রজেকশন থাকে এরকম, তার মানে কি, আমরা যদি এটাকে একটু বড় করে দেখি, তার মানে আমাদের এইটা ছিল ফিঙ্গার লাইক প্রজেকশন, এরকম ছিল। এখন কী হইতেছে, আমাদের আরও কিছু এরিয়া বাড়তেছে। তার মানে আগে আমাদের এরিয়া ছিল কতটুকু, আগে আমাদের এরিয়া ছিল শুধুমাত্র এতটুকু, এই অংশটুকু। এখন কিন্তু এখানে আরেকটা মাইক্রোভিলাই যুক্ত হওয়ার ফলে কিন্তু এরিয়া অনেকটুকু বেড়ে গেল। ফলে কি, এই ভিলায়ের উপরে যদি আবার কিছু প্রজেকশন হয়, ফোল্ডিং হয়, তাহলে দেখা যায় সেগুলোর পরিমাণ কি দাঁড়াইতেছে, প্রায় আরও 20 গুণ বেড়ে যাচ্ছে, আরও 20 গুণ। তার মানে প্রায় 2 মিলিয়ন স্কোয়ার সেন্টিমিটার হয়ে গেছে। তার মানে একটা প্লেন যদি একই সিলিন্ডার হয়, সেটা যেখানে 3,300 স্কোয়ার সেন্টিমিটার মাত্র সারফেস এরিয়া দিতে পারে, এখানে যদি এটাকে ফোল্ডিং এবং সাব ফোল্ডিং করা হয়, তাহলে সেই একই জায়গার মধ্যে 20 লক্ষ স্কোয়ার সেন্টিমিটার বা 600 গুণ বেশি সারফেস এরিয়া দেওয়া সম্ভব। এবং সেটাই কি দেখা যায় আমাদের ডিউডিনাল এরিয়া অফ দ্য স্পন্ডিলোস্টাইনে। এই কারণে বেশি সারফেস এরিয়া থাকার কারণে আমাদের অধিকাংশ ড্রাগটা ডিউডিনাল এরিয়া থেকেই অ্যাবজর্ব হয়। এরপরে কি বলছি আমরা একটা কথা, যে থিকনেস যত বেশি হবে, আমাদের ট্রাভেল টাইম তত বেশি লাগবে, রেট অফ অ্যাবজর্পশন আর রেট অফ ডিফিউশনটা তত আমাদের কম হবে। আচ্ছা, সেটা কি, যে ড্রাগ ইউজুয়ালি ডিফিউজ ভেরি র্যাপিডলি থ্রু ক্যাপিলারি প্লাজমা মেমব্রেন। ক্যাপিলারি মানে ক্যাপিলারির যেই এপিথেলিয়াল সেল থিকনেস খুবই কম, ফলে কি সে দ্রুত কী হতে পারে, হতে পারে ভাস্কুলার কম্পার্টমেন্ট, আমাদের ব্লাড ভেসেলে যে ক্যাপিলারিটা আছে খুব দ্রুত হয়। কিন্তু সেই একই ক্যাপিলারির বা একই প্লাজমা মেমব্রেনের ব্রেইনে হলে সেখানে থিকনেসটা খুব বেশি হয়, এবং সেখানে অ্যাবজর্পশনটা বা ডিফিউশনটা খুব কম হয়। কারণটা কি, একই ক্যাপিলারিতে ভাস্কুলার কম্পার্টমেন্টে ব্লাড ভেসেলে থাকলে সেই ক্যাপিলারিগুলো দ্রুত ডিফিউশন দেখাচ্ছে, কিন্তু ব্রেইনে গিয়ে আবার সেই একই ক্যাপিলারি খুব
স্লো রেটের ডিফিউশন দেখাচ্ছে। কারণটা কি? কারণ ব্রেইনের যে ক্যাপিলারিগুলো আছে সেটাকে ডেন্সলি লাইন উইথ গ্লায়াল সেল, কিছু গ্লায়াল সেল দ্বারা ওই ক্যাপিলারিগুলো র্যাপ অবস্থায় থাকে, র্যাপ করা থাকে। ফলে কি? ফলে দেখা যায় যে একটা ড্রাগ সেই মেমব্রেনটা ক্রস করতে, গ্লায়াল সেল ক্রস করতে অনেক বেশি সময় নেয়, এবং অ্যাডিশনালি এটা হাইলি সিলেক্টিভও বটে। আমাদেরকে ব্রেইন যেহেতু আমাদের খুব ডেলিকেট একটা অর্গান, সুতরাং সব মলিকিউল যাতে এটাকে ক্রস করে না যেতে পারে, এই কারণে কী করা হয়েছে, সেই ক্যাপিলারিগুলোকে গ্লায়াল সেল, খুব ডেন্সলি লাইন গ্লায়াল সেল দিয়ে সেটাকে র্যাপ করা আছে। ফলে সেখান দিক দিয়ে মুভমেন্টটা খুব কম হয়, অ্যান্ড দোজ মুভমেন্টস আর হাইলি সিলেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম কি যে প্যাসিভ ডিফিউশনের দুটো ফ্যাক্টর, একটা হইতেছে সারফেস এরিয়া আর একটা হচ্ছে থিকনেস। এখানে একটা পিএইচ পার্টিশন থিওরি আমরা ইনক্লুড করছি, যে শুধুমাত্র যে মানে ডিউটেনামে সারফেস এরিয়া বেশি থাকার কারণেই যে সে খুব দ্রুত সব ড্রাগ অ্যাবজর্ব হয়ে যাবে তা না, আরও কিছু বায়োলজিক্যাল ফিজিওকেমিক্যাল কনসিডারেশন আছে আমরা বলছি। তো তার মধ্যে একটা জাস্ট ছোট্ট করে একটা আছে যে পিএইচ পার্টিশন থিওরি, যে কোন ড্রাগগুলো অ্যাবজর্ব হবে। এখন আমরা বলছি কি যে আমাদের প্লাজমা মেমব্রেনটা হইতেছে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। তার মানে কি? বাইলেয়ার কিসের? লিপিডের, তার সাথে আবার কিছু ফসফেট গ্রুপ থাকে, এটা হেড, তাই তো, যেটা বাইরের দিকে অথবা ভিতরের দিকে। এখন কোন ড্রাগগুলো তাহলে অ্যাবজর্ব বেশি হবে? আমরা বলছি যে হাইড্রোফোবিকগুলো বেশি হবে। আচ্ছা, এখন একটা ড্রাগ কতটুকু আয়োনাইজ হবে? তার মানে আমরা যদি চিন্তা করি, সাপোজ এইচ প্লাস এ মাইনাস, আমরা যদি এভাবে চিন্তা করি, একটা উইক অ্যাসিড চিন্তা করলাম আমরা, একটা উইক অ্যাসিড, এই ড্রাগটা আয়োনাইজ হবে কি এইচ প্লাস এ মাইনাস। এখন এই আয়োনাইজেশনটা কিন্তু ডিপেন্ড করে যে সলিউশনে আছে সেই সলিউশনের পিএইচটা কত, সেটা কিন্তু ডিপেন্ড করে। যদি অ্যাসিডিক ড্রাগ হয় তাহলে অ্যাসিডিক পিএইচে তার আয়োনাইজেশন কম হবে, তার মানে সে কী হবে? আনআয়োনাইজ থাকবে। আয়োনাইজকে সাধারণত আমরা বলি যে সে লিপিড লাভিং, সে তার মধ্যে কিছু লিপিড ব্যারিয়ার ক্রস করা সে দ্রুত করতে পারে। কিন্তু যদি আয়োনাইজড হয়ে যায় তাহলে আমি সেটাকে বলি যে দে আর ওয়াটার লাভিং, তার মানে তারা লিপিড ব্যারিয়ার ক্রস করতে পারে না। তার মানে কি? একটা ড্রাগ যত বেশি পরিমাণ আনআয়োনাইজ অবস্থায় থাকবে, লিপিড ব্যারিয়ার ক্রস করা তার জন্য তত সহজ হবে। কিন্তু যদি সে আয়োনাইজড হয়ে যায় তাহলে লিপিড ব্যারিয়ার ক্রস করতে তার সমস্যা হবে। ঠিক আছে, এটা কিন্তু দিচ্ছে যে দ্য ড্রাগ উইক অ্যাসিড অর বেস উইল আয়োনাইজ টু ডিফারেন্ট ডিগ্রিজ অন রেসপেক্টিভ সাইড অফ দ্য মেমব্রেন। এখন মেমব্রেন, আমরা যে মেমব্রেনটা চিন্তা করতেছি প্লাজমা মেমব্রেন, তার দুই সাইডে তো দুই রকম, যে নেগেটিভলি চার্জ আমরা বুঝছি যে ফসফোলিপিড আছে নেগেটিভলি চার্জ, প্লাস অ্যামাইনো অ্যাসিড আছে অনেকগুলো, সে অ্যামাইনো অ্যাসিডের একটা চার্জ আছে, সেটাও নেগেটিভ, এখানে নেগেটিভ পজিটিভ। তার মানে কি? এই দুই সাইডে ড্রাগটা যে সাইডে আছে সেই সাইডের মানে পিএইচ কত, সেটার উপর ডিপেন্ড করে ড্রাগটা কতটুকু আয়োনাইজ হবে বা আনআয়োনাইজ হবে সেটা কিন্তু ডিটারমিন্ড হয়। এবং আনআয়োনাইজ ড্রাগগুলো আমরা বললাম যে সে দ্রুত ক্রস করতে পারবে ইন কম্প্যারিজন টু আয়োনাইজ ড্রাগ, যেটা লিপিড বাইলেয়ার ক্রস করতে পারবে না। এবং অ্যাসিডিক ড্রাগ সাধারণত অ্যাসিডিক এনভায়রনমেন্টে আয়োনাইজ অবস্থায় থাকে, ফলে সে লিপিড বাইলেয়ার ক্রস করতে পারে। অন্যদিকে বেসিক ড্রাগ অ্যাসিডিক এনভায়রনমেন্টে আয়োনাইজড হয়ে যায়, ফলে সে বাইলেয়ার ক্রস করতে পারে না। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে দিচ্ছে যে একটা উদাহরণ দিচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিডিক ড্রাগ। ফলে কি? সে স্টমাকে, যেহেতু স্টমাকের পিএইচটা অ্যাসিডিক, সুতরাং স্টমাকে সে তার আয়োনাইজেশন কম হয়, ফলে সে এদিক দিয়ে অ্যাবজর্ব বেশি হয়। অন্যদিকে কুইনাইডিন, যেটা একটা বেসিক ড্রাগ, সেটা স্টমাকে তার আয়োনাইজেশনটা হয়ে যায়, এবং স্টমাকে আয়োনাইজেশন হয়ে যাওয়ার কারণে ইট ইজ
fully absorbed from the stomach.